নমস্কার, হ্যালো সবাইকে। আপনারা দেখছেন চ্যানেল ভিশন টাইমলাইনের তারকা। আর আজকে টাইমলাইনের তারকায় অতিথি none other than dancer, the famous dancer, choreographer and dance director সৌরভ চন্দ্র স্যার। নমস্কার। নমস্কার। সত্যি আমি আপনার সাথে গল্প করব ঠিকই, কিন্তু আজকে আমি এত এক্সাইটেড এবং এত আপ্লুত, দর্শক বন্ধুরা নিশ্চয়ই বুঝতেই পারছেন যে এমন একজন মানুষ আজ আমাদের সেটে এসছেন। আমরা সত্যিই খুব গর্বিত। যাই হোক, একটু গল্পেই চলে যাওয়া যাক। থ্যাংক ইউ। আচ্ছা, আধুনিক নৃত্য এবং ধ্রুপদী নৃত্যের মধ্যে পার্থক্যটা কি আমাদের সাধারণ মানুষরা জানতে চাইছে একটু কিরকম। খুব প্রথম তো আজকে চ্যানেল ভিশনের এই প্রোগ্রামে এসে আমি খুব আনন্দিত, আর খুব ভালো একটা আজকে কনভারসেশন হতে চলেছে, আমার এটাই এক্সপেক্ট করব। আমার অডিয়েন্সকে এটুকুনি বলার যে আপনারা সবাই এই অনুষ্ঠানের সঙ্গে সংযুক্ত থাকুন। অনুষ্ঠানটা খুব ভালো একটা অনুষ্ঠান এবং শেষ অবধি দেখুন। আপনার প্রথম প্রশ্নটা যেটা আপনি বললেন দিদি, সেটা হচ্ছে যে আধুনিক নৃত্য এবং ধ্রুপদী নৃত্য এবং আধুনিক নৃত্য, তাদের দুজনের মধ্যে মেলবন্ধনটা কি, নাকি দুজনের মধ্যে আরেকবার যদি আপনি আমাকে। হ্যাঁ, মানে আমি বলছি যে মেলবন্ধনটাও কি আর পার্থক্যটাও কি? পার্থক্য ধ্রুপদী নৃত্য হচ্ছে ক্লাসিক্যাল ডান্স, যেটাকে আমরা ইংলিশে বলছি, সেটারই বাংলা ফর্ম ধ্রুপদী নৃত্য। এবং ধ্রুপদী হচ্ছে যেমন কত্থক, ভরতনাট্যম, ওড়িশি, কথাকলি, মোহিনীঅট্টম, এইগুলোকে আমরা ধ্রুপদী নৃত্য বলি। তো এই ধ্রুপদী নৃত্যটা হচ্ছে আমাদের পিলার অফ ডান্স। মানে আমি আমার সমস্ত ছাত্রছাত্রী এবং আমার যারা ভিউয়ার্স রয়েছে তাদেরকে একটাই বলবো, এই ধ্রুপদী নৃত্যটা একটা বাড়ির পিলার, ভিত, যেটাকে দেখা যায় না, যেটা বাড়িটাকে ধরে রাখে। পিলারগুলো যেমন একটা বাড়িকে ধরে রাখে, তাকে কভার আপ করে দেওয়া হয়, তো ঠিক তেমনি একটা নৃত্যশিল্পীর জীবনে ধ্রুপদী নৃত্য হচ্ছে পিলার অফ লাইফ, অ্যাকচুয়ালি পিলার অফ ডান্স লাইফ। কারণ ওই পিলারটা যদি না থাকে তাহলে বিল্ডিংটা তৈরিই হবে না, দাঁড়াবেই না। হ্যাঁ, তো ধ্রুপদী নৃত্য মানে কোন নৃত্যশিল্পীর জীবনে এতটাই ইম্পর্টেন্ট। তো একটা বাড়ির যত উঁচু বাড়ি আমরা দেখি, তার নিচেও ঠিক ততটাই গভীরতা থাকে এবং ওপরেও অত বড় বিল্ডিং একটা আমরা দেখি। তো আধুনিক নাচটায় আমি বলবো আধুনিক নাচটা হচ্ছে ইন্টেরিয়র অফ বিল্ডিং, মানে সাজানো, কত সাজানো একটা বিল্ডিং কে, তার রুম গুলোকে, তার ড্রয়িং রুম কে কতটা সুন্দর করে সাজিয়ে দিয়েছো, এবং সেখানে মানুষ এসে ঢেকে বলবে যে বাহ কি সুন্দর সাজানো গোছানো একটা রুম। তো আধুনিক নাচ হচ্ছে একদম ইন্টেরিয়র ডেকোরেশন অফ রুমস। আর ঠিক ধ্রুপদী নাচ হচ্ছে ওই পিলার অফ দ্য রুমস, যে পিলারটা না থাকলে রুমটাই তৈরি হবে না, বাড়িটাই থাকবে না। সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট কি প্রত্যেকটা নৃত্যশিল্পীর কিছুটা হলেও আমি বলবো একটু তাদের ক্লাসিক্যাল ডান্স, যেটা আধুনিক নাচের সঙ্গে সঙ্গে, সেটাও তাদের একটু শেখা উচিত, জানা উচিত, দরকার। রাইট। তা না হলে তো মানে আসল মানে নাচের যে মানে বললাম ভিতটাই থাকবে না, তাহলে আর সেইটা ডান্সটাকে তো ডান্স মনে হবে না একটা সময়। না মানে কি হয় যে ইন্টেরিয়র কিন্তু আমরা মাঝে মাঝেই চেঞ্জ করি। মনে হয়েছে যে না আমি এই এখানে সোফাটা অনেকটা পুরনো হয়ে গেল, আমি চেঞ্জ করে দিলাম, বা আমি পর্দাটা চেঞ্জ করে দিলাম। কিন্তু সেটা মানে আধুনিক নাচটা ঠিক সেরকম, যে আমার আজকে মনে হচ্ছে হ্যাঁ এই নাচটা আমি অনেক দেখেছি, এবার আমি একটু অন্য রকম নাচ দেখি। কিন্তু ভরতনাট্যম নাচ দেখবে যারা, তারা ভরতনাট্যমটাই দেখবে, কত্থকটাই দেখবে। তাদের কখনো মনে হবে না ভরতনাট্যমটা চেঞ্জ করে দিই, ভরতনাট্যম নাচটা চেঞ্জ কিছু হবে। সো ঠিক একটা বিল্ডিং এর পিলার যেমন আমরা চেঞ্জ করতে পারবো না, ঠিক তেমনি ক্লাসিক্যাল নাচ কোনোদিনও চেঞ্জ হবে না। আচ্ছা, আরেকটা কথা বলছি যে আমাদের এই ধ্রুপদী নৃত্যটা তো ঐতিহ্য হওয়া সত্ত্বেও বাণিজ্যিক ভাবে কেন সেরকম ভাবে, মানে যদিও আগের প্রশ্নে আপনি অনেকটাই উত্তর দিয়ে দিলেন যে বাণিজ্যিক ভাবে ততটা প্রয়োগ নেই। ক্লাসিক্যাল ডান্সের যে
ততটা বাণিজ্যিক ভাবে যে প্রয়োগ সেটা সবসময় দেখতে পাওয়া যায় না। হ্যাঁ, মানে সেটা এটা কেন? হয়তো আমাদের কিছুটা দুর্ভাগ্য যে আমরা ক্লাসিক্যাল নাচকে আজকে বাণিজ্যিক ভাবে সফল জায়গায় নিয়ে যেতে পারিনি। তার ডিসক্রেডিটটা আমি আমাদের মানে তথাকথিত সমাজ, আমাদের নৃত্য সমাজ, আমাদের সংস্কৃতি সমাজকেই এর দায়ভার বহন করতে বলবো। তার কারণ আমরা হয়তো সেই লেভেলে তাকে রিপ্রেজেন্ট করতে পারছি না। কারণ আজকের প্রজন্ম তো ক্লাসিক্যাল নাচ শেখার আগ্রহীটাই প্রকাশ করছে না। তা না আসলে, হ্যাঁ, হ্যাঁ। সেকেন্ডলি বাণিজ্যিক ভাবে ঠিক সফল নয় সেটাও নয়। তার কারণ হচ্ছে প্রচুর ক্লাসিক্যাল আর্টিস্ট আছেন যারা একটা লেভেল বেসড কাজ করেন। তারা আজকে হয়তো কলকাতার বুকে কটা ক্লাসিক্যাল ইভেন্ট হয় সেটা সত্যি গুণে বলতে হয়, কিন্তু কলকাতার বাইরে অর্থাৎ দিল্লি বলো বা ভারতবর্ষের বাইরে সেখানে কিন্তু আমাদের আধুনিক নাচের কোনো চাহিদাই নেই। মানে ভারতবর্ষকে রিপ্রেজেন্টই করা হয় সেখানে ক্লাসিক্যাল ডান্সের। হ্যাঁ, মানে আমরা বিদেশি বা বিদেশি মানে যারা প্রবাসে থাকে তারা ছাড়াও মানে বিভিন্ন দেশের যে নাগরিক যারা বিদেশি প্রবাসী, মানে তারা কিন্তু ক্লাসিক্যাল অদ্ভুত ভাবে দেখি তারা কিন্তু মানে যেরকম মানে গান গাইতে ক্লাসিক্যাল মানে ভোকালিস্ট বা ক্লাসিক্যাল ডান্স এগুলোর উপর তাদের একটা অদ্ভুত আকর্ষণ থাকবে, কারণ তারা তো ওটা দেখে অভ্যস্ত নয়। আজকে আমরা যদি ইন্ডিয়া থেকে গিয়ে একটা মাইকেল জ্যাকসনের ডান্স গিয়ে তার দেশকে প্রেজেন্ট করতে যাই তো সেটা খুব হাস্যাস্পদ নয় কি? আজকে আমাদের ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করলে আমাদের ইন্ডিয়ার সংস্কৃতিকে রিপ্রেজেন্ট করতে হবে। আর ইন্ডিয়ার সংস্কৃতি মানে আধুনিক নাচ বলতে তথাকথিত আজকের দিনে যে নাচটা হচ্ছে সেটা তো নয়। আজকে ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করতে গেলে কিন্তু ক্লাসিক্যাল ডান্স দিয়েই রিপ্রেজেন্ট করতে হবে, এবং সেটা কিন্তু যে সমস্ত শিল্পীরা করছেন তারা করে যাচ্ছেন। কিন্তু আমাদের যে সমাজ তারা ভীষণভাবে খুব লাইট ডান্সকে পছন্দ করছে, কারণ এন্ড অফ দ্য ডে কাজটা ভীষণ মানে এন্টারটেনিং একটা হওয়া উচিত, যেটা ক্লাসিক্যাল ডান্সের তুলনায় আধুনিক নাচ বেশি তাদের কাছে এন্টারটেনিং মনে হচ্ছে। আর তার থেকেও বড় কথা হচ্ছে যে ক্লাসিক্যাল একজন ডান্সার হতে গেলে তার যে ধরুন কৃচ্ছ সাধন, তার যে সাধনা বা তার যে একটা ডেডিকেশন, এইগুলো হওয়ার মতন বোধহয় আমাদের এখনকার মানে সমাজ সেই জিনিসটাকে বোধহয় আমরা মা বাবারাও বোধহয় ঠিক তৈরি করতে পারছি না। এক্স্যাক্টলি। আমরা হয়তো মানে ভাবি যে এই আমার মেয়ে দুটো হাত পা নাড়লো, সঙ্গে সঙ্গে সে শিল্পী হয়ে গেল, এবং সঙ্গে সঙ্গে তাকে দিয়ে আমি একটা শো মানে নিয়ে গেলাম, সেখানে গিয়ে একটা সে পারফর্ম করলো, আর আমরা বুঝি না বুঝি ধরুন হাততালি দিলাম। আমাদের মতো এরকম কি বলবো মানে বুঝি না দর্শকের সংখ্যা কিন্তু অনেক। এই আপনি খুব ভালো প্রশ্নটা বলছেন যে সেজন্য আমাদেরকে সমাজকেও শিক্ষিত হতে হবে। কিন্তু ঘটনাটা হচ্ছে যে সমাজ ক্লাসিক্যাল নাচের শিক্ষাটা পাবে কি করে? কারণ তাহলে তাকে নৃত্য শিখতে হয়। কারণ আমি একটা মুদ্রা বলছি, যে মুদ্রাটা সে একটা মুদ্রা, এই মুদ্রাটা ভরতনাট্যমের একটা মুদ্রা, নাম কাটাখা মুখাম। তা এই মুদ্রাটা কখন ইউজ হচ্ছে ডান্সাররাই বুঝতে পারবে যে কখন আমি এটাকে ইউজ করছি। এবার এই মুদ্রাটার মাধ্যমে আপনি কি বুঝলেন সেটা তো খুব একটা কঠিন প্রশ্ন, কারণ আমি আপনাকে কতটা সেটা প্রেজেন্ট করতে পারলাম তার ওপরে আপনি বুঝবেন। তো এটা নৃত্যশিল্পীদেরই ক্রেডিট, কারণ তারা কতটা জনসাধারণকে বুঝিয়ে দিতে পারবে বা শিক্ষিত করতে পারবে। আজকে যদি আমি বিনা ক্লাসিক্যাল ডান্সার, আমি কোনো আর্টিস্টকে ছোট করে বা তাকে বড় করে বলছি না, আমার মনে হয় যে ক্লাসিক্যাল ডান্সার তারা না একটা নিজেদের একটা আলাদা পরিসর তৈরি করে নিয়েছেন, একটা আলাদা জগৎ করে নিয়েছেন, আলাদা ভিউয়ার্স করে নিয়েছেন, যে আমাদের নাচ এরাই দেখবে, এরাই বুঝবে। বোধহয় আমজনতার কাছে সেভাবে তারা নিজেদের কাজটাকে পৌঁছতে পারেননি বা পারছেন না, বা তারা চাইছেন না, হতে পারে। কারণ আমি যে বললাম যে এই মুদ্রাটা আমি কেন ইউজ করছি আপনার দরকার নেই। এই মুদ্রাটা আমি ইউজ যখন করলাম, আমি যদি হাতটা এমন করে করি তখন আপনি বুঝছেন হ্যাঁ এটাকে একটা মনে হয় হরিণের মতন দেখতে লাগছে, হরিণ লাফাচ্ছে।
সো আমি এটা কতটা আপনাকে প্রেজেন্ট করতে পারলাম যেটাতে আপনি শিক্ষা পেলেন, সেইটাই ইম্পর্টেন্ট। কারণ আপনি নাচ শিখে নাচের নাচ দর্শকে দেখতে বসবেন না, বসবো না। কারণ আপনি সাধারণ দর্শক। সাধারণ হ্যাঁ, দর্শক। তো আমি কি করে প্রেজেন্ট করছি, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং সেটা মানে কতটা জনসাধারণের ভালো ভালো লাগছে। লাগছে অবশ্যই, কারণ তাকে সেটা নিতে হবে বলেই সে দেখবে, দেখবে। নাহলে তো দেখবে না। দেখবে না। তো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ভীষণ একটা ভালো কথা বলেছেন। আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে যে আপনার ছেলেবেলা, মানে এখনকার সৌরভচন্দ্র স্যারের ছেলেবেলা ওরে বাবা। যদি একটু অল্প করে বলেন, কারণ এটা তো কৌতূহল তো আমাদের থাকেই। হ্যাঁ। আজকে সৌরভচন্দ্র স্যার, তার ছেলেবেলাটা। খুব ভালো একটা প্রশ্ন, কারণ আসলে আজকে আমাকে তোমরা যারা টিভির পর্দায় দেখো, সৌরভ কোরিওগ্রাফার সৌরভ স্যার বিভিন্ন রিয়েলিটি শোতে দেখো, তার জীবনটা কিন্তু সত্যি সত্যি ডান্স কোরিওগ্রাফার হবে বা সত্যি নৃত্য শিল্পী হবে, এই ভাবনাটাই আমার ছোটবেলায় ছিল না। মানে আমি ডান্স শিখেছি জাস্ট খুব খেলার ছলে নাচ শিখেছি। আমার গুরু শ্রী ব্রততী চৌধুরী, উনি আমাকে প্রথম নাচের শিক্ষা দেন। তারপরে আমার জার্নি বিভিন্ন গুরুর হাত ধরে তনুশ্রী শঙ্করের কাছে, সেখানে আমি বেশ কয়েক বছর আনন্দ শঙ্কর তনুশ্রী শঙ্কর ডান্স ট্রুপে কাজ করেছি, তাদের ছত্রছায়ায় ছিলাম। সেখান থেকে বেশ কিছু জিনিস শিখেছি এবং হঠাৎ একটা আমার জীবনের মোড় আসে যে আমি তখন পড়াশোনা করছি, চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পড়বো এবং আমার বিকম আমি ফার্স্ট ক্লাস নিয়ে পাশ করে গেছি। এরকম একটা সময় আমি খুব ইচ্ছা যে আমি চার্টার্ড অ্যাকাউন্ট হব আর কি। তো সেই সময় আমার বাবার খুব আনসার্টেন একটা ডেথ হলো, মানে একটা হঠাৎ করে উনি চলে গেলেন। হ্যাঁ, চলে গেলেন। এবং তখন আমার কাছে মানে একটা আমার জীবনটাই পুরো একটা সুন্দর গতানুগতিক চিন্তা ভাবনা লেস জীবন, আনন্দ মুখর জীবন, শিল্পীদের যেরকম হওয়া উচিত জীবন, যে চলছে, আনন্দ করছি, প্রোগ্রাম করছি, যাচ্ছি, সেরকম একটা জীবন ছিল। কিন্তু সেই জীবনটা আমি কখনো গুণনা করেও ভাবিনি যে ডান্স আমার প্রফেশন হবে। তো সেই রকম জীবনটা, বাবা যখন মারা গেলেন আমাকে পুরো ওই তখন ওই নাচের স্কুল ওপেন করতে হলো, চিন্তাটাই পাল্টাতে হলো। মানে নাচের স্কুল তৈরি করে, মানে তখন যদি আমার কাছে 10 জন স্টুডেন্ট আছে, তো মানে আমার এটাও মনে আছে, আমার বলতে কোনো অসুবিধা নেই, আমি না সাইকেল করে ঘুরতাম। আর পরিচিত লোকজন আমার সামনে দিয়ে আসলে যদি কেউ জিজ্ঞাসা করে কি রে কি করছিস এখন, আমি বলবো আমি একটা স্কুল খুলেছি, তোমাদের যদি কেউ মনে হয় ডান্স শেখাতে চাও আমার কাছে পাঠিও। মানে এই কারণেই সাইকেল নিয়ে বিকালে বেরোতাম, মানে এতটাই প্রয়োজন ছিল। একটা তো স্ট্রাগল তো বটেই, বিশাল স্ট্রাগল। মানে মানে নিশ্চিন্ত জীবন। প্রথম কথা হচ্ছে দিদি, আমাদের সমাজে পুরুষ নৃত্যশিল্পী হওয়াটাই একটা স্ট্রাগল। যে পুরুষ মানুষ ডান্সার হবে, তাহলে তাকে সে ফিউচারে ডান্স নিয়ে কি করতে পারে, এটাই তো সবার আগে একটা। কিন্তু সেটাও যেরকম, আবার আমাদের তো ধরুন উদয় শঙ্কর, সেটা ওই একজন দুজনের কথা আসলে তো হবে না। উদয় শঙ্করকে আমরা ডান্সের রাজা বলি। ডান্স নৃত্য সৃষ্টি করেন দেবাদিদেব নটরাজ, তিনিও পুরুষ। তো হ্যাঁ, মানে কিন্তু সমাজ কি সেটা মেনে নিতে পেরেছে? সমাজ কি পুরুষকে আজ আ প্রফেশন তার এই চয়েসটা মেনে নিতে পেরেছিল? আমাদের সমাজের সময় কিন্তু পারেনি। যে সময়টা, ওটাই সবচেয়ে বড় স্ট্রাগল। যে আমরা যে সময় ডান্স শিখেছি, আজ থেকে 30-40 বছর আগের কথা বলছি, তখনকার সমাজে মেল ডান্সার নাচ শিখবে এবং সে ডান্স দিয়ে একটা প্রফেশন তৈরি করবে, এই ভাবনাটাই একটা বিরাট স্ট্রাগল। এই ভাবনাটাই স্ট্রাগল, কারণ এটা গতানুগতিক বাইরে ভাবনা। ডাক্তার হবে ছেলে, ইঞ্জিনিয়ার হবে ছেলে, ছেলে বিজনেস করবে, নিজের পক্ষে ছেলে একটা চাকরি করবে, মানে ডান্সার আবার কি কথা। মানে সেই সময় এই ডান্সার হব, এটাই একটা স্ট্রাগল। তো এই আমার ছোটবেলাও এই স্ট্রাগলের উপর দিয়ে গেছে। হ্যাঁ, এবং কিন্তু হয় না, মানে বিধাতা যা লিখে থাকেন রাখেন আর কি। আলটিমেটলি তুমি সেটাই করবে যেটা তোমার বিধাতা তোমাকে লিখে রেখেছেন। হ্যাঁ, আর বিং আ স্পিরিচুয়াল পারসন, আমি সেটাই মানি। উনি চেয়েছেন আমার জীবনটা আমি কোরিওগ্রাফার সৌরভ চন্দ হব, আর তাই হয়েছি। এবং আমি ভেরি মাচ স্যাটিসফাইড অ্যাবাউট মাই জব।
অ্যাবাউট মাই রিসেন্ট পজিশন, কারণ আমি যত অ্যাওয়ার্ড পেয়েছি, আমি যত সম্মান পেয়েছি, আমি যত নাম পেয়েছি, আমি যত মানুষের ভালোবাসা পেয়েছি, সবটা ডান্স থেকেই পেয়েছি। সো আমি যেটা বলবো যে ছোটবেলার সৌরভের চিন্তাটা যদি পড়াশোনা কেন্দ্রিক বা ওই দিকেই টার্ন নিত, তাহলে হয়তো আজকের এতটা সাফল্য হয়তো আপনার ঝুলিতে কতটা সফল আমি জানি না, না, but নিশ্চয়ই। আমার জব স্যাটিসফ্যাকশনটা না কতটা না, হতো সেটা তো ব্যক্তিগত, কিন্তু আমি বলছি যে আপনার এই যে নাম যশ এক ধরনের প্রতিপত্তি তো বটেই, আপনার যে মানে আপনার যে শিল্পকলা সেটার তো একটা প্রতিপত্তি আছে, এটা তো হ্যাঁ, সে তো ইউনিভার্স তো নিশ্চয়ই সেটার ব্যাপার তো আছেই। পড়াশোনাটা আমাকে সৌরভচন্দ্র হতে খুব সাহায্য করেছে, কারণ রাইট। আমার এডুকেশনটা আমাকে এতটাই হেল্প করেছে। আজকে আমি যখন আমার খুব স্বাভাবিকভাবে আমি যে প্রোডাকশন গুলো লঞ্চ করি, তার মধ্যে প্রত্যেকটা ছটায়, প্রত্যেকটা সেকশনে, প্রত্যেকটা অ্যাঙ্গেলে শিক্ষার কিন্তু একটা ছাপ আছে বলে আমার মনে হয়, যেটা আমাকে সবাই বলেন। তাই আমি আমার ভিউয়ার্স, আজকের দর্শক এবং আমার এই কথার মধ্যে দিয়ে যদি আরো উদীয়মান নৃত্যশিল্পীরা একটু উদ্বুদ্ধ হতে পারেন, তাদেরকে আমি এটাই বলবো যে শুধু নাচ নয়, কিন্তু কোরিওগ্রাফার সৌরভ হওয়া বা একজন সফল শিল্পী হওয়ার পেছনে তার শিক্ষাটাও কিন্তু এট দ্য সেম টাইম ভীষণ 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 ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট। সেই শিক্ষাটা সর্বক্ষেত্রেই মানে সাহায্য করে। শিক্ষাটা হয়তো আমি সেই দিকে এগোইনি, আমার টার্ন নিয়েছে অন্যদিকে, আমার কিন্তু আপনার চিন্তা ভাবনা, হ্যাঁ। আপনার ডিসিশন মেকিং সবটা অনেকটাই তার সাথে মানে আমার শিক্ষাটা যদি আমার সাবজেক্টে, ধরুন আমি একটা কবিতাকে নাচ করাবো, তো আমি যদি এই কবিতাটা না জানি, বা আমি যদি কবিতাটার ভাবার্থটা না বুঝি, বা আমি যদি তার ইনার মিনিংটা কি বলতে চাইছেন কবি সেটাই না বুঝি, তাহলে তো আমার প্রেজেন্টেশনটা ডিফারেন্ট হয়ে যায়। এবং সেই প্রেজেন্টেশনটা ডিফারেন্ট হলে কখনোই সেটা অডিয়েন্সের কাছে কিন্তু মানে একদম ওই জায়গাটা পাবে না। কোথাও মিলে মিশে এক হতে হবে, কবির সঙ্গে শিল্পীর সঙ্গে ডিরেক্টরের একটা মিল মেশাতে হবে। তো সেটা কিন্তু না হলে সেটা কখনোই সম্ভব না। কন্টেম্পোরারি ডান্সগুলোর সাম্প্রতিককালে যে দেখতে পাচ্ছি খুব মানে চল, এটা সূচনাটা ঠিক কবে থেকে? কন্টেম্পোরারি মানেই আর্টস, কন্টেম্পোরারি মানেই কিছুটা জিমন্যাস্টিক, কন্টেম্পোরারি মানে কিছুটা যোগা ওরিয়েন্টেড মুভমেন্ট, হ্যাঁ, কন্টেম্পোরারি মানেই কিছুটা একটা আলাদা স্টাইল। তো এইটা যদি আপনি বলতে চান, তাহলে এটা আমার যতদূর মনে হয়েছে এটার বহুল চলটা শুরু হয়েছে, সূত্রপাতটা ঠিক কবে কোন দিন সেটা বলা মুশকিল। যেমন ফোক ডান্স আগেও ছিল, আজও আছে, তো কন্টেম্পোরারিটাও কিন্তু ছিল, যে যুগে যেটা সেটাই। রবীন্দ্রনাথ তিনি পুরোপুরি একজন কন্টেম্পোরারি পার্সন, মানে ভীষণ রকম কন্টেম্পোরারি পার্সন, কারণ উনি যে ওই সময় যে সৃষ্টি করে গেছেন সেটাকেই আজকে আমরা চালনা করছি, তাহলে তো সেটা কন্টেম্পোরারি নয়? নিশ্চয়ই কন্টেম্পোরারি। হ্যাঁ, এবং তার যে ভাবনা চিন্তা, সেই সময়ের ভাবনা চিন্তা যেটা আজকেও চলছে, তাহলে সে সময় উনি এটা করেছেন, যেটাকে নিয়ে আমরা আজকেও চলছি। হয়তো কিছুটা আমরা রিমিক্স করেছি, হয়তো কিছুটাকে আমরা রিমেক করেছি, বা হয়তো কিছুটাকে আমরা মডার্নাইজ করেছি, কিন্তু মূল অরিজিনটা তো সেই সময়কার। সুতরাং কন্টেম্পোরারিটা কবে শুরু হয়েছিল এটা বলা মুশকিল, কিন্তু কন্টেম্পোরারি ডান্স বলতে আজকে আমরা যেটা বুঝি সেটা আমার চোখে দেখা, সেটা হচ্ছে প্রথম যে রিয়েলিটি শো গুলো হতো, সেটা মুম্বাইতে যে রিয়েলিটি শো গুলো হতো, সেই রিয়েলিটি শো গুলো, যেমন আমি নাম তুলেই বলছি, ডান্স বা একটা হতো ডান্স ইন্ডিয়া ডান্স বলে। তো ডান্স ইন্ডিয়া ডান্সের যে স্টেগমেন্ট, আমি ওখানে কন্টেম্পোরারি নাচটার, কন্টেম্পোরারি বলতে যেটা আধুনিক মানুষ বুঝে, তো সেই নাচটা প্রথম ওখান থেকেই আমার দেখা। আমি এটুকুনি বলতে পারবো যে আমি ওখান থেকেই ফার্স্ট ওই যে কন্টেম্পোরারি বলতে একটা আলাদা প্যাটার্ন অফ ডান্স, সেটা ওখান থেকেই মানুষ পেয়েছে। আমি
কন্টেম্পোরারি ডান্সকে পেয়েছি হচ্ছে জ্যাকলিন বুগলিসির কাছ থেকে। উনি একজন রাশিয়ান ডান্সার, খুব নামকরা। উনি তনুশ্রী শঙ্করের কাছে এসেছিলেন 1996-এ। তখন উনি একটা ওয়ার্কশপ করিয়েছিলেন এবং ওটা ওনাদের একটা স্টাইল, সেটা হচ্ছে মাথাগ্রাম স্টাইল। ওই মাথাগ্রাম স্টাইলটা আমার কাছে কন্টেম্পোরারি হিসাবে প্রথম পাওয়া 1996-এ। তো তখন যেহেতু তনুশ্রী শঙ্কর বা মমতা শঙ্কর, এই যে শঙ্কর ঘরানার মানুষরা ভীষণ বিদেশে যাতায়াত করতেন, তো তাদের কাছ থেকেই মূলত এই কন্টেম্পোরারি ডান্সটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে এসেছে বলে আমার ধারণা। এখনকার দিনে যে এই যে রিয়েলিটি শো গুলোতে, মানে এই যে বাচ্চা, ছোট ছোট বাচ্চাদের আমি একটু জিজ্ঞেস করছি যে একটু নাচ শিখলো বা নাচ ভালোই শিখছে, তাদের এই রিয়েলিটি শো গুলোতে যে মানে নেওয়া হচ্ছে বা তারা যে বিভিন্ন রকম ভাবে মানে শো গুলো করছে, তারা হয়তো খুব ভালোই করছে, কেউ বাদ চলে যাচ্ছে, কেউ উইনার হচ্ছে, এইটার কতটা মানে মানসিক চাপ বাচ্চাদের উপর পড়ে? খুব ভালো প্রশ্ন। মানে আমার এটা খুব জানতে ইচ্ছে করে। ধরেই এসেছিলাম যখন আমি ইন্টারভিউটায় আসছি যে রিয়েলিটি শো এর বিষয়ে প্রশ্ন থাকবে এবং সেটা আমাকে খুব সুন্দর করে দর্শকের সামনে জানাতে হবে, কারণ তারাও জানতে চান আপনার এই প্রশ্নটা। বহু দর্শকেরই এটা চিন্তা যে এই যে বাচ্চাগুলো বাদ হয়ে যাচ্ছে, আবার না হলে কিছুদিনের জন্য বসে যাচ্ছে, আবার তারপরে তার মধ্যে থেকে কেউ উঠে আসছে, আবার কেউ চলে যাচ্ছে। অবশ্যই একটা চাপের বিষয়। তার কারণ এটা আমাদের মাথায় রাখতে হবে, আমি দর্শকদের বলছি যে রিয়েলিটি শোটা আলটিমেটলি কেন হচ্ছে বা কারা করছেন, তারা কিন্তু একটা উদ্দেশ্য নিয়ে করছেন। সেটা সম্পূর্ণই একটা কম্পিটিশন, সেটা ভাবাটা ভুল। রিয়েলিটি শো একটা, যেমন একদিকে একটা কম্পিটিশন, অন্যদিকে সেটা কিন্তু একটা বিজনেস ওরিয়েন্টেড কাজ। হ্যাঁ, মানে এটা কিন্তু আমি আমার দর্শককে একটু বলতে চাইবো যে যারা রিয়েলিটি শোতে বাচ্চাদেরকে পাঠাচ্ছেন বা ভাবছেন আমার বাচ্চাকে আমি রিয়েলিটি শোতে, বাচ্চা কেন, বাচ্চা বড় সবাই যারা যাচ্ছে, তাদের কিন্তু এই মানসিক জোরটা থাকতে হবে যে আমি কিন্তু রিয়েলিটি শোতে যাচ্ছি, যে রিয়েলিটি শোটা অনেক কিছু বিষয়ের ওপর নির্ভর করে হয়। কারণ একটা ডান্স একটা বাচ্চা শেখে প্রথমে একটা দিদিমণি বা মাস্টারমশাই কাউর কাছে, তার একটা ঘর আছে, সে ঘরের মধ্যে বন্ধু বান্ধব সবার আত্মীয় স্বজন সব ভর্তি রয়েছে, তার মধ্যে তার একটা খুব কমফোর্টেবল জোনে সে নাচটা শেখে। তারপর থেকে তার জায়গাটা, দূরত্বটা কতটা, একটা সে অ্যানুয়াল প্রোগ্রাম হলো বা পাড়াততো প্রোগ্রাম হলো বা একটু বড় শো ইভেন্ট হলো, সেখানে সে করছে। রিয়েলিটি শো এর ইভেন্টটা কি একদম ডিফারেন্ট, কারণ তাকে প্রথমেই চ্যালেঞ্জটা নিতে হচ্ছে ওই বাচ্চাটা যে যার ট্যালেন্ট আছে, যে রিয়েলিটি শোতে চান্স পেয়েছে, তার মতন আরো 20-25 জন চান্স পেয়েছে, মানে ওখানে সবাই ফার্স্ট। তো ফার্স্টের মধ্যে থেকে একটা 10 জনের মধ্যে থেকে একটা ফার্স্ট বয়, সে কিন্তু সবসময় জানে আমি কিন্তু ফার্স্ট বয়। আর যেখানে সবাই ফার্স্ট বয়, সেখানে সবাই জানে আমি ফার্স্ট বয়। সেখানে চ্যালেঞ্জটা তো তার প্রথমেই ওটা এসে গেল যে ফার্স্ট বয় যুদ্ধ হচ্ছে। তাহলে কিন্তু এখানে শুধু নাচ হচ্ছে না, তাহলে নাচের পরে আরো কিছু রয়েছে, যে আরো কিছুটা একটা একদম ডিফারেন্ট জিনিস, যে আরো কিছুটা হচ্ছে তার ওই ফার্স্ট বয়ের নাচ ছাড়াও আরো এক্সট্রা কিছু, যে এক্সট্রা কিছুটা আমরা ডান্সের জন্য রিয়েলিটি শোতে খুঁজি, ওই এক্সট্রা ওয়াও ফ্যাক্টর। এই ওয়াও ফ্যাক্টরটা প্রত্যেকটা ডান্সারের মধ্যে যার যত বেশি, সে কিন্তু তত রিয়েলিটি শো এর জন্য সফল। মানে একটা নৃত্যশিল্পীকে স্টেজে আমরা নাচ করতে দেখছি, তার মূল্যায়ন করছি অ্যাজ আ জাজ যে সে কতটা নাচে দক্ষ। আর রিয়েলিটি শোতে সেই বাচ্চাটাকে গিয়েই ওয়াও ফ্যাক্টরটা তার ওই নাচের সঙ্গে কতটা আছে, সেটার ওপর বেস করে কিন্তু জাজটা হচ্ছে। সো এটা একটা বড় চ্যালেঞ্জ। সেকেন্ডলি, তাকে সকালবেলা সাজিয়ে গুছিয়ে পাঠানো হচ্ছে, তার নাচটা হয়তো 5-6 ঘন্টা বাদে তাকে বসিয়ে রাখতে হচ্ছে একটা 4-5 বছরের বাচ্চাকে। কি
কি পেশেন্স তাকে রাখতে হচ্ছে যে 4-5 ঘন্টা সে ওই রকম একটা কস্টিউম পরে আছে, ভারী কস্টিউম, ভারী জুয়েলারি, ভারী মেকআপ। থার্ডলি, অত লাইট, অত ক্যামেরা, অত হেভি হেভি পার্সন, কারণ সে তো একটা ছোট্ট অ্যাটমসফিয়ারে নেচে এসেছে এতদিন। ওখানে একজন বড় বড় সেলিব্রিটি জাজেস বা বাইরে থেকে সেলিব্রিটি আসছে, তাদের সামনে নিজেকে মানে মেলে ধরা, অ্যাডজাস্ট করা, এটাও একটা বড় চ্যালেঞ্জ। কিন্তু সেটা বাচ্চারা পারছে বলেই তো রিয়েলিটি শোরা চলছে। সুতরাং শুধু সেটাও নয়, তার সঙ্গে বাবা মারও মুখটা তাদের মনে পড়ছে যে প্রত্যেকটা বাবা মা একটা বিশাল এক্সপেকটেশন নিয়ে বসে আছে আমার দিকে। মানে আমি আমার ছোটবেলার সঙ্গে থেকে যখন আজকের ছোটবেলার বাচ্চাদেরকে জাজ করি, তখন দেখি যে মানে আমার ছোটবেলায় সত্যি আমরা ভাবতেই পারতাম না যে এরকম একটা অ্যাটমসফিয়ারে আমরা কাজ করব। মানে যাকে টিভির পর্দায় বা সিনেমার পর্দায় দেখেছি ওরকম বড় বড় স্টার আমার সঙ্গে বসে কথা বলবে, মানে এটাই তো আমাদের ভাবনা চিন্তার অতীত ছিল। আর আজকের বাচ্চারা তাদের সাথে রীতিমতো কথা বলছে, খেলছে, চলছে, তা দে আর ভেরি স্মার্ট অ্যাকচুয়ালি। তো এগুলো বাচ্চারা অ্যাডাপ্ট করতে পারে, তার জন্যই তারা করছে। তবে আমি এটুকুনি বলবো যে রিয়েলিটি শো এর প্রেশারটা বাচ্চারা নিতে পারলেও আপনারা যারা চাইছেন তাদেরকে রিয়েলিটি শোতে পাঠাতে, তারা বাচ্চার ফিউচারে এটা কোনো কাজে আসবে না এটাও কিন্তু ভেবেই পাঠান। কারণ রিয়েলিটি শো এর যে প্রেশারটা বাচ্চারা নিচ্ছে, এই প্রেশারটা তো সারা জীবন সে টানবে না। সুতরাং তার একটা অভিজ্ঞতা হলো, এই মেন্টালিটি নিয়ে যদি বাচ্চাকে গার্জেনরা পাঠান তাহলে ভালো। আমার রিয়েলিটি শোতে আমি বাচ্চাকে পাঠাচ্ছি ফার্স্ট হতে হবে, এই মেন্টালিটি নিয়ে বাচ্চাকে যদি পাঠান তাহলে এটা বাচ্চার জন্য খুবই খুবই ক্ষতিকর। আচ্ছা, একটা প্রশ্ন শুধু, আচ্ছা এই সমস্ত নাচ, এই সমস্ত কোরিওগ্রাফি, ডান্স ছাড়া সৌরভ চন্দ্র স্যারের এগুলো ছাড়া আর কি ভালো লাগে? ও আচ্ছা, আমার মানে কিসে আপনি বেশ আনন্দ পান? হ্যাঁ, খুব আনন্দ পাই, খুব ঘুরতে বেড়াতে। কারণ আমি বেশ মানে খুব ক্লোজ টু নেচার অ্যাকচুয়ালি মাইন্ডেড, কি আমি প্রকৃতির সঙ্গে ভীষণ নিজেকে অ্যাডজাস্ট করতে ভালোবাসি। সো আমি সময় পেলেই খুব ঘুরতে ভালোবাসি। আর ঘোরার জায়গাগুলো একটু স্পিরিচুয়াল প্লেস হলে, লাইক যেমন আমি পুরীতে মাঝে মাঝেই যাই, সেখানে প্রকৃতিকেও পাওয়া যায়, সমুদ্রকে পাওয়া যায়, জগন্নাথ দেবকে পাওয়া যায়। সো কোথাও একটা প্লাস পয়েন্ট নিজের মনে হয় যে প্রকৃতি এবং দেবতা একসাথে। আরেকটা বিষয় হচ্ছে যে আমি খুব খেতে ভালোবাসি। মানে আমার বাড়িতে বিভিন্ন রকমের পদ হয় এবং সেটার দায়িত্ব আমার মা নেন। বিভিন্ন রকমের মানে একই আইটেম আমি মানে নেক্সট দিন রিপিট করবো। মানে যদি আমি খুব খেতে কম খাই, বাট আরেকটা তো সেম টাইম আমি মানুষকে খাওয়াতেও খুব ভালোবাসি। যে খেতে ভালোবাসে এটা কিন্তু মানে কথাই আছে, যে খেতে ভালোবাসে সে খাওয়াতেও ভালোবাসে। এগুলো আমার ভালো লাগা, আমার ভালো লাগা ভীষণ আড্ডা মারা। মানে আমি সময় পেলেই আমার সমস্ত সবাইকে নিয়ে আড্ডা মারতে আমি খুব ভালোবাসি। ফেভারিট ফুড? ফেভারিট ফুড হচ্ছে আমার অনেক কিছুই ফেভারিট, ফুডি তো ফুডি। হ্যাঁ, তাও পায়েস। ফেভারিট পারফিউম? ফেভারিট পারফিউম হচ্ছে বস। বস, রাইট। আচ্ছা, ইন্সপিরেশন? ইন্সপিরেশন আমার বাবা, ইন্সপিরেশন আমার গুরুদেব, ইন্সপিরেশন আমার সমাজ। নাইস। আচ্ছা, ফেভারিট ড্রেস আপনার, মানে কি ধরনের পোশাক আপনার পছন্দ? আমি সবকিছুতেই কমফোর্টেবল, সব ধরনের পোশাকই জেনারেলি পরি। তাও বোধহয় পাঞ্জাবি জিনিসটা আমি বেশি পছন্দ করি, ইন্দো ওয়েস্টার্ন। আচ্ছা, রাইট। আচ্ছা, ফেভারিট ডান্স ফর্ম? আমি যেটা করি ক্রিয়েটিভ। আর ফেভারিট হবি? ফেভারিট হবি ড্রয়িং, কারণ আমার বাবা আর্টিস্ট ছিলেন। আচ্ছা,
তো বাবার কাছ থেকেই যতটুকুনি যা শেখা ওইটা শিখেই সময় পেলেই আমি বইয়ের মধ্যেও একটু ড্রয়িং করে নিই। করে। খাতার মধ্যেও ড্রয়িং করে নিই, হয়তো আমি স্ক্রিপ্ট লিখছি তার মধ্যেও ড্রয়িং করে নিই। সো ড্রয়িং। তাহলে আজকে এই পর্যন্তই, তবে ওনাকে কিন্তু ছাড়ছি না, খুব শিগগিরই আবার ওনার সাথে আমরা বসবো, কিন্তু আজকে সময়টা বড্ড কম। আজকে এই পর্যন্ত, নমস্কার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।